নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি। আমি এখানে বেশ কিছুটা পরিমাণের বাটা মাছ নিয়েছি। আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে কোনো না কোনো ছোট মাছ নিয়ে আসা হয়ে থাকে। তবে এই ছোট মাছ ভাজতে গেলে অনেক সময় মাছ ভেঙে যায়, কড়াইয়ের মধ্যে কখনো কখনো লেগেও যায়। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। আমি মাছটাকে আগে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি। খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। মাছ যখন আপনারা ভাজবেন তার 5 থেকে 10 মিনিট আগে এইভাবে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবেন। এবার মাছ যখন ভাজতে শুরু করবেন তার আগে সামান্য পরিমাণের আটা দিয়ে দেবেন। খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে দেবেন। অন্যদিকে মাছ ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল দিয়েছি। তেলটা যখন গরম হতে শুরু করবে সামান্য লবণ দিয়ে দেবেন। তারপর তেলটাকে চারিদিকে কড়াই ছড়িয়ে দেবেন। লবণ দেওয়ার কারণে কি হবে, যখন মাছ ভাজবেন গরম তেল দেখবেন হাতের মধ্যে ছিটে আসবে না। আমি হাত দিয়েই মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের অসুবিধা হলে এখানে খুন্তি বা হাতার ব্যবহার করতে পারেন। এইভাবে করে আপনারা মাছটা ভাজবেন। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে এই সময় রাখবেন, না হলে কিন্তু মাছটা তলার সাইড থেকে পুড়ে যেতে পারে। যখন আপনারা এইভাবে করে কিছুক্ষণ ভাজা হবে, খুন্তির সাহায্যে একটু উল্টে দেখে নেবেন। যদি দেখেন ঠিকভাবে ভাজা হয়ে গেছে, তাহলে উল্টো সাইডটা আপনারা এইভাবে করে উল্টে মাছটাকে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পদ্ধতিতে মাছ ভাজলে আপনাদের একটা মাছও কিন্তু ভাঙবে না, কড়াইয়ের মধ্যে লেগেও আসবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি নেল পলিশ। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পরতে পছন্দ করে থাকি। তবে অনেক সময় তাড়াহুড়োতে নেল পলিশ লাগাতে গেলে দেখবেন আমাদের নখের থেকে বেশি কিন্তু নখের চারপাশে এভাবে চামড়ার মধ্যে লেগে যায়। আর আমরা যদি শুকানোর জন্য অপেক্ষা করি, সেক্ষেত্রে দেখা যায় সাইডে যে নেল পলিশগুলো থাকে সহজে কিন্তু আমরা তুলতে পারি না, অনেকটাই ঘষাঘষি করতে হয়। তবে যখনই আপনারা নেল পলিশ লাগাবেন, একটা কাজ যদি করে নেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। আমি এখানে নিয়েছি ভেসলিন। সামান্য পরিমাণের ভেসলিন নিয়ে নেব। নখের যে সাইডের অংশগুলো রয়েছে তার মধ্যে হালকা হাতে ঘষে এইভাবে আমি ভেসলিনটাকে লাগিয়ে নেব। এবার যদি আপনারা নখের মধ্যে নেল পলিশ পরেন, দেখবেন যদি তাড়াহুড়োতে সাইডে লেগেও যায়, সহজেই কিন্তু আপনারা এই নেল পলিশটা তুলে নিতে পারবেন। তো আমি নখের মধ্যে নেল পলিশ লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার নেল পলিশটাকে আমি শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন, একটা কাপড়ের টুকরো দিয়ে এইভাবে সাইডের অংশগুলো যদি হালকাভাবে মুছে নেন, সহজেই পরিষ্কার হয়ে যাবে। যেহেতু এখানে ভেসলিন লাগিয়ে রেখেছিলাম। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের কৌটো বা জারের মধ্যে কোনো না কোনো জিনিসপত্র রাখা হয়ে থাকে। আর এই কৌটো বা জারগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এর যে প্যাঁচটা থাকে সেটা কেটে যায়, যার কারণে এই জারের ঢাকনাগুলো কিন্তু সহজে আমরা আটকাতে পারি না। যদি আটকেও রাখি, হাওয়া বাতাস ভেতরে চলে যায়, অনেক সময় পোকামাকড়ও চলে যায়, যার কারণে দেখা যায় জারটা ভালো থাকলেও ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, নিয়ে নেবেন স্যালোটেপ। স্যালোটেপটাকে খুলে নিয়েছি। তারপর এই যে জারের যেখানে প্যাঁচটা থাকে তার মধ্যে আমি এইভাবে করে ভালো করে লাগিয়ে নেব। আমার যেহেতু খুব বেশি ঢিলে হয়নি, তাই এইভাবে করে আমি কিন্তু একবার পেঁচিয়ে নিয়েছি। আপনাদের যদি দেখেন প্যাঁচটা অনেকটাই ঢিলে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 বার ভালোভাবে পেঁচিয়ে নেবেন। তারপর আপনারা যদি ঢাকনাটা লাগান, দেখবেন এই ঢাকনাটা কিন্তু সহজে আটকে যাবে, সহজে ঢিলে ভাব থাকবে না, আর বাইরের হাওয়া বাতাসও কিন্তু ভেতরে যাবে। টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেক সময় আমরা যদি মোমবাতি জ্বালাই, সেটা কিচেন স্ল্যাবে হোক বা টেবিলে বা মেঝেতে, এইভাবে করে দেখবেন মোমটা গলে গলে পড়ে যায়। আর এটা কিন্তু সহজে তুলতে পারি না। কোনো কিছু দিয়ে যদি ওঠাতে যায়, অনেক সময় দাগ পড়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কিছুটা পরিমাণের গরম জল দিয়ে দেবেন। এইভাবে করে রেখে দেবেন কিছু সেকেন্ডের জন্য। যেহেতু গরম জলের ব্যবহার করেছি, তাই দেখবেন এই মোমটা কিন্তু অনেকটাই আলগা হয়ে যাবে। তারপর এরকম করলেই দেখবেন খুব সহজেই কিন্তু মোমটা উঠিয়ে নিতে পারবেন। কোনো রকমের ঘষাঘষি আপনাদের করতে হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
মিক্সার জারে মশলা কিন্তু কম বেশি অনেকেই পেস্ট করে থাকি, তবে যখন আমরা আদা রসুন পেঁয়াজ এই ধরনের জিনিস পেস্ট করি দেখবেন মিক্সার জারটাকে যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখি না কেন একটা পেঁয়াজ আদা রসুনের গন্ধ কিন্তু ছাড়তেই থাকে। তো সেক্ষেত্রে আপনারা কিছুটা পরিমাণের লবণ দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি ভিনিগার, এক ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিলাম। এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করবেন। তারপর ঢাকনাটাকে লাগিয়ে আপনারা চাইলে এইভাবে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়িয়েও নিতে পারেন, তবে চান যদি একবার মিক্সারের মধ্যে ঘোরাতে সেক্ষেত্রে ঘুরিয়েও নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে একবার ঘুরিয়ে নেওয়ার কারণে যে ভেতরের মশলার বা নোংরাটা ছিল সেটাও বেরিয়ে এসছে। অনেক সময় পেঁয়াজ আদা রসুনের গন্ধটা সহজে যেতে চায় না, এইভাবে যদি ঘুরিয়ে নেন গন্ধটাও চলে যাবে, মিক্সার জারটাও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আর লবণ দেওয়ার কারণে ধারও অনেকটাই চলে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ব্রাশ। এই ধরনের ব্রাশ আমরা প্রত্যেকেই জামা কাপড় ধোয়ার জন্য করে থাকি, তবে নতুন অবস্থায় এই ব্রাশগুলো দেখবেন অনেকটাই ধারালো থাকে। যখন কোনো জামা কাপড় ধুতে যাই, বিশেষ করে এখন যেহেতু শীতের সময়, আমরা অনেকেই বিভিন্ন ধরনের শাল বা স্টলের ব্যবহার করে থাকি। কোনোভাবে যদি খাবারের দাগ লেগে যায় আমরা এই ব্রাশ দিয়েই বাড়িতেই ধুতে যাই, সেক্ষেত্রে দেখা যায় ব্রাশটা এতটাই ধারালো থাকে, এইভাবে করে লেগে যায়। অনেক সময় যে সুতো বা উলের ব্যবহার থাকে সেগুলো টানা যাওয়ার কারণে কিন্তু নষ্টও হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা একটা পুরনো মোজা নিয়ে নেবেন, তার মধ্যে ব্রাশটাকে এইভাবে করে পরিয়ে দেবেন। চাইলে আপনারা এইভাবে করেও ব্যবহার করতে পারেন, আর যদি চান এইভাবে ডবল করে নেবেন মোজাটাকে। তারপর যদি এইভাবে আপনারা জামা কাপড়টা ধোন দেখবেন এই ব্রাশের ধারালো হওয়ার কারণেও কিন্তু এটা লাগবে না, সহজে জিনিসটা নষ্ট হবে না, আর সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। গাজর নিয়েছি। এখন যেহেতু শীতের সময় বাজারে দেখবেন প্রচুর কিন্তু গাজর পাওয়া যাচ্ছে। গাজরের বিভিন্ন ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি। অনেকেই গাজরের হালুয়া, গাজরের সন্দেশ বা আরও কত কী বানিয়ে থাকি। তবে যাই বানাই না কেন গাজরের খোসাটা কিন্তু প্রত্যেকেই ছাড়িয়ে, কেউ বা পিলারের সাহায্যে, কেউ ছুরির সাহায্যে, কেউ বা বটির সাহায্যে। তবে এইভাবে যদি আমরা গাজরের খোসা ছাড়াতে যাই সেক্ষেত্রে দেখবেন গাজরের অনেকটাই খোসার সাথে কিন্তু গাজর নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, তো কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের যে চায়ের ছাঁকনিগুলো থাকে সেগুলো হ্যান্ডেলের জায়গা দিয়ে আপনারা যদি এইভাবে করে আলতো করে গাজরের খোসাটা ছাড়িয়ে নেন, তাহলে দেখবেন শুধুমাত্র ওপরের যে খোসাটা রয়েছে সেটাই কিন্তু ছাড়বে, একটুও গাজর কিন্তু আপনাদের নষ্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমরা গাজরের খোসাটা ছাড়িয়ে নিলাম, আর একটুও গাজর নষ্টও হলো না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেক সময় দেখবেন আমরা বাড়িতে যদি গাজরের হালুয়া বানাই বা হয়তো ফ্রায়েড রাইস বানাই বা গাজর বিভিন্ন রেসিপিতে যদি বানিয়ে থাকি, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা কিন্তু গাজরের মিহি কুচি করি, আর বটি বা ছুরির ব্যবহার করলে অনেক সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা একটা গ্রেটার নিয়ে নেবেন। আমি এখানে বড় সাইজের গ্রেটার নিয়েছি। আপনারা কতটা মিহি বা কতটা মোটাভাবে কুচি করবেন সেটা আগে দেখে নেবেন। সবার প্রথম আপনাদেরকে আমি দেখাবো, যদি আপনারা মিহিভাবে কুচি করতে যান সেই ক্ষেত্রে এইভাবে যেখানে ছোট ছোট ফুটো রয়েছে তার মধ্যে এইভাবে করে আপনারা গ্রেট করে নেবেন, দেখবেন গাজরটা কিন্তু একদম মিহি কুচি হয়ে যাবে। তবে আপনারা যদি এইভাবে করে গাজরটা কুচি করতে না চান, এর থেকে বড় সাইজের যদি গাজরটা কুচি করেন সেক্ষেত্রে আপনারা ওপরের সাইডে কুচি করবেন। আর যদি স্ল্যাট হিসাবে কাটতে যান সেক্ষেত্রে আপনারা মাঝখানের যে অংশটা রয়েছে তার মধ্যে কেটে নেবেন। এইভাবে যদি আপনারা গাজরটা কুচি করেন আপনাদের দেখবেন হাত কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। তবে আমার খুব বেশি প্রয়োজন নেই, যতটা প্রয়োজন আমি এইভাবে করে কিন্তু গ্রেড করে কেটে নিয়েছি। আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি। আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে কিন্তু রুটি পরোটা এই ধরনের জিনিস বানানো হয়ে থাকে। তবে এখন দেখবেন চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে অনেকেই বাইরে থাকে, তাদের কাছে রুটি বেলার জন্য বেলন চাকি অনেক সময় থাকে না, বা বাড়িতেও হয়তো অনেক সময় দেখা যায় বেলন চাকিটা এঁঠোতে রয়েছে। সেক্ষেত্রে আপনারা এই ধরনের প্লেট বা থালা নিয়ে নেবেন। যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেই লেচিগুলো নিয়েছি, কিছুটা পরিমাণের আটা দিয়েছি, আরও একটা আমি এইভাবে ছোট প্লেট নিয়েছি। তারপর হাত দিয়ে চাপ দিয়ে এইভাবে করে ঘোরাতে থাকবেন। এইভাবে করে কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়ার পর আপনারা একবার এইভাবে করে তুলে দেখে নেবেন প্লেটটাকে। যদি আটার প্রয়োজন হয় দুটো দিকে সামান্য আটা এখানে দিয়ে দেবেন। তারপর আবারও একইভাবে এইভাবে চাপ দিয়ে আপনারা রুটিটাকে বেলতে থাকবেন। তাহলে দেখবেন আপনারা সুন্দরভাবে কিন্তু বেলুন চাকির সাহায্য ছাড়াই
রুটিটা বেলে নিতে পারবেন। এর থেকে বড় সাইজের যদি রুটিটা বেলেন সেক্ষেত্রে আবারও আপনারা প্লেটটাকে দিয়ে একটু ঘুরিয়ে নেবেন। আশা করছি রুটি বানানোর টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।